করবে, সে যেই দলের হোক কিংবা যেই ব্যক্তির হোক, সেটা আমি কথা বলছি। আমি বলছি এখানে আপনি 300টা আসন নিয়ে কথা বলতে হবে, আপনি কোনো দল নিয়ে কথা বলা এটা গণতন্ত্রের সৌন্দর্য না। অর্থাৎ আমার আসনে ধরেন 5টা প্রার্থী থাকতে পারে, যার জনপ্রিয়তা বেশি সে যেই দলেরই হোক সে হবে, অসুবিধা 5% নির্বাচন করবে। সুতরাং 5% তো কোনো শক্তি না আমি মনে করি। সাধারণ মানুষের ভোট, যারা গণ অভ্যুত্থানে স্বেচ্ছায় গিয়েছে, বুক পেতে দিয়েছে, তারাই তো আমাদের শক্তি। সে যদি সত্যিকার অর্থে তার ভোট বিক্রি না করে, সে যদি বলে যে আমি এই প্রার্থীকে ভোট দিব, আপনি কি তাকে বাধা দিতে পারতে যায়? তারা এনসিপি তে 300 কোটি টাকার বাণিজ্য করে, তারা টেন্ডারবাজি করে, তারা অবৈধ তদবির করে, তো এগুলো কারা নিয়ে আসছে? এগুলো তো গুটি কয়েকটা 5%। বাকি 95%-এর আমি কথা বলবো না। তারাই তো আমার অভ্যুত্থান ঘটিয়েছে। যারা এগুলো করছে তাদের মধ্যে কেউ আহত হয় নাই, নিহত তো দূরের আমি কথা। আপনাকে শুধু একটা কথাই বলতে পারি দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে বর্তমানে নির্বাচন চাই হচ্ছে যারা গণতন্ত্রের পক্ষে, তারা নির্বাচন চায়, অর্থাৎ তারা চায় যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসুক। দীর্ঘ 17-18 বছর বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার ছিল। তা জনগণের সরকার, জনগণের জবাবদিহিতার সরকার, জনগণের সংসদ বাংলাদেশে দীর্ঘদিন ধরেন, আমরা তো আমাদের বয়সে, আমরা আমাদের প্রজন্ম, এই প্রজন্ম আমরা নির্বাচিত সরকার বা নির্বাচিত সরকারের যে কার্যক্রম সেটা আমরা ওইভাবে পাই নাই তরুণ সমাজ। তো যার জন্য তারা সত্যিকার অর্থে চাচ্ছে যে যে কোনো ভাবে একটা নির্বাচিত সরকার বলতে যেটা জনগণের সরকার। আমরা তথাকথিত নির্বাচিত সরকারের কথা বলছি না। স্বাধীনতার পরে ধরেন আপনি প্রত্যেকটা ইলেকশন হয়েছে, সেটা একটা রোড ম্যাপকে ফলো করে, বা আপনি সেখানে ধরেন অনেকগুলো অ্যাসেসমেন্ট করতে পারেন, সেখানে অনেকগুলো প্যারালাল দাঁড় করাতে পারেন, যে ভোটের রেশিও করতে পারেন। কিন্তু আমি আপনাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি যে এই নির্বাচনে কে পাশ করবে কে ফেল করবে আপনি এগুলো এখনো বলার মতো আমি মনে করি যে সময় আসে নাই। কারণ হচ্ছে বাংলাদেশের সবসময় রাজনীতি ছিল দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্যাসিভ শক্তি আমলিক, আর একটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো এখন একটা শক্তি যেহেতু নেই মাঠে, তাহলে আর একটা শক্তি আছে। সুতরাং আপনাকে আগের যে হিসাব, ধরেন 2008-এর নির্বাচন, 1972 থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনের সাথে আপনি এটাকে মিলালে চলবে না। এটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হবে। এবং এই নির্বাচনে হচ্ছে ধরেন চেঞ্জ মেকার হিসেবে কারা কাজ করবে, যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা তরুণ প্রজন্ম, তাদের তো আমি মনে করি 100 জনের মধ্যে 90% ভোট আসবে। কিন্তু আপনি ধরেন ভোট দিবে না কারা? এই আপনি ধরেন যাদের বয়স হচ্ছে 16 আপ অথবা ধরেন 50 আপ, তাদের মধ্যে দেখবেন যে অনেকেই ভোট দিবেন। আপনি ভোটের পরে আমার কথাটা মিলাবেন। কিন্তু যারা 18 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত, তাদের ভোট খুব বেশি মিটাবে না। কারণ তারা সরাসরি দেশপ্রেমিক শক্তি হিসেবে এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তো সেই প্রজন্ম যাকে পছন্দ করবে সেই উইন করবে। তো এখানে আমি মনে করি যে ধরেন গতানুগতিক আমাদের যে নির্বাচনী অ্যাসেসমেন্ট, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আপনি দেখবেন যে এই নির্বাচন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই নির্বাচন অনেক স্বতন্ত্র প্রার্থী আসবে। আমি আপনাকে বলছি, ধরেন এই স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা তো আপনি ধরেন বেশিও হয়ে যেতে পারে। এককভাবে কোনো দল সংসদে নাও যেতে পারে, অনেক কিছু হতে পারে আপা, সেটা আপনি সামনে দেখবেন। কারণ আপনি এতদিন তো বাংলাদেশে স্পেস ছিল না। অর্থাৎ গতানুগতিক রাজনীতি বলতে আমি যদি ধরেন কাউকে আঘাত না করে বলছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল। অর্থাৎ এই দুই দলের সাথেই সবাই রাজনীতি করেছে, ছোট দলগুলো মিলেমিশে। তো এখন আপনার যেহেতু একটা পার্টি সম্পূর্ণ আউট হয়ে গেছে রাজনীতির মাঠ থেকে, তা আরেকটা পার্টি আছে, তো সেই পার্টি ধরেন আমি মনে করি যে বাংলাদেশের স্পেসটা তো পায় নাই জনগণ, বা সত্যিকার অর্থে ভালো মানুষ যারা রাজনীতিতে আসতে চায়, ধরেন সমাজের সবচেয়ে ভালো মানুষ যে রাজনীতি করতে চায়, সে তো দীর্ঘদিন মাসল পাওয়ারের কারণে, তার অর্থনৈতিক সমস্যার কারণে, তার ধরেন পেশি শক্তির অভাবে সে তো রাজনীতি করতে পারে না। কিন্তু আমাদের এবারে নির্বাচনে আমরা কথা দিয়েছি যে সমাজে যদি একজন ধরেন একজন দিন এনে দিন খায়, অর্থাৎ দিন মজুরও যদি এমপি ইলেকশনে দাঁড়ায়, সে একেবারে অন্য বড় দলের প্রার্থী যে সুযোগ সুবিধা পাবে, সেম সুযোগ সুবিধা পাবে। এটাই হচ্ছে আমাদের অভ্যুত্থানের সাফল্য। আমরা যদি সেটা নিশ্চিত করতে পারি, আমি আপনাকে কথা দিলাম অনেক স্বতন্ত্র প্রার্থী বেরিয়ে আসবে। আপনি দেখবেন মানুষ শুধু সুযোগ পাচ্ছে না ভোট দেওয়ার জন্য, তার পছন্দের প্রার্থীকে আপনারা বরাবরের মতো আমরা তাদেরকে চাপিয়ে দিই যে এই 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 ব্যক্তিকে ভোট দেন, এই দলের সব প্রার্থীকে ভোট দেন, এরাই জিতে যাবে। কিন্তু মানুষের আমি মনে করি ওই চিন্তাধারাটা মানুষ বেরিয়ে আসছে, এবং মানুষ সত্যিকার অর্থে চাচ্ছে যে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিয়ে নির্বাচিত করবে, সে যেই দলের হোক কিংবা যেই ব্যক্তির হোক, সেটা আমি কথা বলছি। আমি বলছি এখানে আপনি 300টা আসন নিয়ে কথা বলতে হবে, আপনি কোনো দল নিয়ে কথা বলা এটা গণতন্ত্রের সৌন্দর্য না। অর্থাৎ আমার আসনে ধরেন 5টা প্রার্থী থাকতে পারে, যার জনপ্রিয়তা বেশি সে যেই দলেরই হোক সে হবে, অসুবিধা নাই তো। তো এভাবে আমরা দেখি কি নির্বাচনের সময় ধরেন আমরা এই এই দলের প্রার্থী বা দলটা সামনে চলে আসে ব্যক্তির থেকে। কিন্তু আমি মনে করি এই নির্বাচনে যদি ব্যক্তিটা সামনে আসে, দল না আসে, তাহলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এমন একটা ধরেন গণতান্ত্রিক সরকার পাবে, এমন একটা সংসদ পাবে, যেখানে বাংলাদেশের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থানের যে স্পিরিট, অর্থাৎ আমরা যে কারণে অভ্যুত্থান ঘটিয়েছি, সেটা আপনার আমি মনে করি অনেকাংশে হবে।
আপনি যদি ধরেন, কারণ এই প্রজন্ম আপনাকে চ্যালেঞ্জ করে দিয়েছে একেবারে সরাসরি। অর্থাৎ আপনারা গত 53 বছরে যা করতে পারেন না, এই প্রজন্ম কিন্তু চ্যালেঞ্জ করে বুলেটের সামনে দাঁড়িয়ে, ধরেন 1992 সালের পর থেকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধারণা ছিল, তারা কিন্তু সেটা চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ তারা বলেছে যে দেখেন আমরাও তো সব পারি। সুতরাং স্কুলের বাচ্চারা দেখিয়ে দিয়েছে তারা কতটা গণতন্ত্রে সচেতন, কতটা রাজনৈতিক সচেতন। তা আমি মনে করি এই সমস্ত জায়গায় কিন্তু নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে না শুধু। যেখানে মব হচ্ছে, মানে ক্ষণে ক্ষণে তো আমরা দেখি যে প্রতিদিনই কোনো না কোনো মবের ঘটনা হচ্ছে, তখন আমরা কি বলতে পারি যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে, এই প্রজন্ম তো কাকে পাগল বলছে, কাকে কখন কিভাবে বুলিং করছে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে আপনি এবং করে করে জনপ্রিয় নেতাদেরকে টার্গেট করা হচ্ছে এরকম অনেকেই বলছে। তো সেই জায়গায় আপনি কি বলতে পারবেন যে গণতন্ত্র ঠিক মতো আপনি অসুবিধা নাই তো? হ্যাঁ হ্যাঁ, এই প্রজন্ম বলতে আমি কাদেরকে বুঝিয়েছি? আমি কিন্তু আপনাকে একটা কথা বলেছি, কোন দলের না, যারা সরাসরি দেশপ্রেমিক শক্তি হিসাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের, ধরেন আমি তো মনে করি তাদের 5% বিভিন্ন রাজনৈতিক দলে গিয়েছে, বাকি 95% কে কি করবেন আপনি? তাদের মতামতের ভ্যালু দিবেন না? তারা তো ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবে। সেই 95%ই হচ্ছে আমার গণতন্ত্রের শক্তি, আমার নির্বাচিত সংসদের শক্তি, আমার আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করছে। অর্থাৎ ওই 95%ই কিন্তু আপনার 5% নির্বাচন করবে। সুতরাং 5% তো কোনো শক্তি না আমি মনে করি। সাধারণ মানুষের ভোট, যারা গণ অভ্যুত্থানে স্বেচ্ছায় গিয়েছে, বুক পেতে দিয়েছে, তারাই তো আমাদের শক্তি। সে যদি সত্যিকার অর্থে তার ভোট বিক্রি না করে, সে যদি বলে যে আমি এই প্রার্থীকে ভোট দিব, আপনি কি তাকে বাধা দিতে পারবেন? বলবেন যে বড় দলকে ভোট দিতে হবে, এই মার্কাকে ভোট দিতে হবে? এগুলো বলা তো এখন, ধরেন আপনি এগুলো বলে মাঠে থাকতে পারবেন না, আপনি আওয়াজ তুলতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থে একটা ধরেন নীরব ভোট বিপ্লব হয়ে যাবে। মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে আমি মনে করি এই অভ্যুত্থানের পরে। আপনি যদি রেশিওটা দেখেন, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু অনেকেই দিনমজুর, অনেকে আমার রিক্সাওয়ালা ভাই, আমার জেলে, আমার হকার। সুতরাং তারা তো তাদের ভোট বিক্রি করবে না। তারা দেখেছে যে একটা স্বৈরাচার মানুষের ভোট কেড়ে নিয়ে সে কতটা স্বৈরাচার হয়ে যায়। তো তারা তাদের ভোট আমি মনে করি আর বিক্রিও করবে না, তারা জোর করেও কাউকে ভোট দিবে না, তারা স্বাধীন। অন্তত আমি আপনাকে এটা বলতে পারি। এখন এখন এই সরকার এখন এই সরকার এখন এই সরকার সেই ভোটের পরিবেশটা সত্যিকার অর্থে দিতে পারবে কিনা, সেটা সরাসরি সরকারের উপর এবং নির্বাচন কমিশনের উপর। এখানে আমি কোন দলের কথা বলবো না, রাজনৈতিক দল সে ছোট হোক বড় হোক, আমরা কোনো দল চিনি না। আমাদের বর্তমানে একটা সরকার আছে, আমরা সরকারের কাছে আমাদের সব আর্জি দিব। আমাদের নির্বাচন কমিশন আছে, আমাদের নির্বাচন অনেকগুলো আরপিও কিন্তু সংশোধন হয়েছে। আপনি জানেন যে সেনাবাহিনী তার ক্ষমতা ফিরে পেয়েছে। সুতরাং আমি তো মনে করি এই নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এবং নির্বাচনকে বরাবরের মতো তারাই ভয় পাচ্ছে যারা পর্দার আড়ালে রাজনীতি করতে পছন্দ করে, যারা ষড়যন্ত্রের রাজনীতি করতে পছন্দ করে, কিংবা যাদেরকে জনগণ ধরেন জনগণ এইভাবে মূল্যায়ন করবে না, জনগণের মাইন্ডেড নাই। বা ধরেন অনেক জনপ্রিয়, ধরেন ইউটিউব ব্যক্তিত্ব, আপনার অনেক জনপ্রিয়, আপনি ধরেন বিভিন্ন পেশাজীবীরা হতে পারে যে আপনার অনেক জনপ্রিয়, এটা বোঝানো হচ্ছে, কিন্তু রাজনীতির মাঠে তো আপনাকে আসতে হবে, রাজনীতি করতে হবে। আপনি যদি রাজনৈতিক ভাবে জনপ্রিয় না হন, তাহলে আপনি যতই জনপ্রিয় হন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভোটের মাঠে আপনি তো জিতবেন না। তা আমরা দেখছি তারাই এই কথাগুলো বলছে, যারা রাজনৈতিক ভাবে জনপ্রিয় না, কিন্তু তারা বিভিন্ন ভাবে জনপ্রিয়। মানে ফেসবুক দিয়ে ভোট হবে, ভোট নির্ণয় করা যাচ্ছে না না, ফেসবুক দিয়ে ভোট, আপনি ফেসবুক দিয়ে হ্যাঁ ভোট জিতবে এরকম স্বপ্ন দেখছে। ফেসবুক দিয়ে আপনি আন্দোলন করতে পারেন, আপনার নামে আপনি 100টা আইডি খুলতে পারেন, খুলে কমেন্টস করতে পারেন, লাইক দিতে পারেন, তো ওইটা তো রাজনীতি না। আপনাকে তো মাঠে আসতে হবে রাজনীতি করতে হলে। আপনি দেখেন আমাদের নতুন যে দল, তারা তো মাঠে যাচ্ছে, তারা কেমন সাড়া পাচ্ছে। আপনি তো আমার থেকে বেশি জানবেন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই গণ অভ্যুত্থানের সাথে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে জড়িত। আপনার এখানে আমরা টক শোতে কথা বলি, তা আপনি আপনার যতটুকু, আমি মনে করি যে আপনার যতটুকু জ্ঞানের পরিধি আছে, তার মধ্যে আপনি জানতে পারবেন যে সত্যিকার অর্থে তারা কেন বিতর্কিত হয়েছে। তারা এই তরুণ প্রজন্মের পুরো আন্দোলনটাকে নিজেদের একটা দলে কুক্ষিগত করতে গিয়ে আজকে এই তরুণ প্রজন্মকে তারা সরাসরি বিপ্লবের সাথে সাংঘর্ষিক অবস্থা নিয়ে গেছে। যে না, তরুণ প্রজন্ম তো বিক্রি হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় হাঁস খেতে যায়, তারা এনসিপিতে 300 কোটি টাকার বাণিজ্য করে, তারা টেন্ডারবাজি করে, তারা অবৈধ তদবির করে। তো এগুলো কারা নিয়ে আসছে? এগুলো তো গুটি কয়েকটা, 5%। বাকি 95%-এর আমি কথা বলবো না। তারাই তো আমার অভ্যুত্থান ঘটিয়েছে। যারা এগুলো করছে তাদের মধ্যে কেউ আহত হয় নাই, নিহত তো দূরের কথা, সিরিয়াস ইনজুরি হয়েছে কিনা আপনি একটু বলেন। তারা কয়দিন জেল খেটেছে? যারা এই কথাগুলো বলছে, যারা বলছে ধমকের সাথে যে নির্বাচন হবে না, তাদের ইতিহাস কি? তারা কয়দিন জেল খেটেছে, কয়বার আহত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য? যখন আমরা রাজপথে ছিলাম তখন তারা স্বৈরাচারের গোলামি করেছে, তারা বরাবরের মতো স্ট্রেট ফরওয়ার্ড অবস্থানে ছিল। এবং এই নেতারা, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমি এই আন্দোলনের সাথে ছিলাম, এই নেতারা কখনো এক দফা চাইনি এই আন্দোলনের সাথে যারা ছিল, সমক্ষ সারিতে যারা আছে,
তারা কখনো স্বৈরাচার হাসিনার পতন চায় নাই মন থেকে। এরকম ধরেন আমি নাম বলে কাউকে ছোট করব না, আপনি বুঝে নেন। সরকার যদি কোনোভাবে পতন না হতো, আমি ইসরায়েল সম্রাট থাকতাম না, কিন্তু তারা থেকে যেত। তারা তো ব্যালেন্স করেছে। তারা তো আমাদের মিছিলকে রাজুতে যেতে দেয় নাই শহীদ মিনার থেকে। ওখানে ছাত্রলীগের সাদ্দাম ভাই অপেক্ষা করছে, ওখানে রাব্বানী ভাই অপেক্ষা করছে, এই বলে বলে তো তারা এগুলোই করেছে। তো তারা তো আমাদের কাছে আইডেন্টিফাই, এবং জনগণও তাদেরকে আইডেন্টিফাই করে ফেলছে। সুতরাং আপনি রাজনীতিতে অল্প সময় লুকোচুরি করতে পারবেন, কিন্তু আপনার সত্যিকার অর্থে মনের যে আদর্শ, সেটা কোনো না কোনো ভাবে আপনার বেরিয়ে যাবে। আপনি 10 জায়গায় ধরেন আপনি লুকোচুরি করছেন, আপনি গোপন রাজনীতি করছেন, কিন্তু হুট করে একদিন বেরিয়ে আসবে। ওই একদিনেই বলে না যে চোরের 10 দিন গৃহস্থের একদিন, ওই একদিনে আপনার রাজনীতি শেষ। তা আমি মনে করি এজন্য বাংলাদেশের যারা বড় দল, যারা গণতন্ত্রকে পছন্দ করে, তাদের উচিত হচ্ছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে সত্যিকার অর্থে আগামী ফেব্রুয়ারি, এখনো ধরেন 6 মাস সময় আছে, এই মাসের মধ্যে তো আপনি অনেক সংস্কার করতে পারেন। আপনি আরপিও সব সংস্কার করেন, আপনি এমন একটা আইন করেন যে যারা কালো টাকার মালিক, সত্যিকার অর্থে রাজনৈতিক মামলা না, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে করাপশনের মামলা আছে, তারা কেউ নির্বাচন করতে পারবেন না। আপনি আইন করে দেন না, দেখি আপনার নির্বাচন কমিশন কয়জন ঘেরাও করে। আমরা তো আছি, অভ্যুত্থানের শক্তি তো সরকারের সাথে আছে, নির্বাচন কমিশনের সাথে আছে, আইন করতে অসুবিধা কোথায়? তাহলে প্রত্যেকটা দল ভালো প্রার্থীদেরকে নমিনেশন দিবে, আপনি নির্বাচনে এসে বাদ পড়ে যাবে, কিছু করার নেই তো। আমি রাজনৈতিক মামলার কথা বলি না, সত্যিকার অর্থে মামলা আছে না। ধরেন আমরা রাজনীতিবিদরা, আমরা তো সবাই তো ধরেন 100% শুদ্ধ না, আমাদের মধ্যেও তো সমস্যা থাকতে পারে। তো সেটা নির্বাচন কমিশন, সেটা তো দল তাকে বাদ দেয় নাই, নির্বাচন কমিশন নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে, যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে সে আসছে না। তা আমি মনে করি এবার দলগুলোর নিজেদের মধ্যে শুধরানোর সুযোগ এসেছে দীর্ঘদিন পরে, ফ্যাসিস্ট শক্তি পরাজিত হওয়ার পরে। কারণ রাজনৈতিক দলগুলো তাদের মূল্যায়নটা ওইভাবে আসলে বুঝে নাই। তারা বড় শক্তিগুলোর সাথে থেকে তারা সংসদে গিয়েছে, নির্বাচন করেছে, কথা বলেছে, কিন্তু সত্যিকার অর্থে মাঠের যে জনগণের পাবলিক সেন্টিমেন্ট, সেটা যাচাই করার সময় আমি মনে করি এবার এসেছে। যে দল নাই, ব্যক্তি। আপনি কাকে ভোট দিচ্ছেন? 300টা আসনে ব্যক্তি, দলের কোনো কথা আসবে না। কোন দলের প্রার্থীকে আমি সেটা আলোচনায় আনবো না, আমার কাছে হচ্ছে ব্যক্তি। ওই আসনে 5 জন প্রার্থী হয়েছে, তার মধ্যে যেই ব্যক্তি, যার ক্লিন ইমেজ আছে, সত্যিকার অর্থে জনগণের কাছে জনপ্রিয়, সেই হবে। আমরা বারবার শুধু দল সামনে নিয়ে আসি। অনেক অনেক ধন্যবাদ।